কালিম্পংয়ের পাইন বনে ঘন কুয়াশার চাদর। গভীর রাতে তিস্তা নদীর সবুজ জলে ভাসছে রক্ত, হিম করা অন্ধকার। 1 শতাব্দী পুরনো তিব্বতী রহস্য, আর তার সাথে জড়িয়ে থাকা অমূল্য রক্তমুখী নীল কান্তমণি হিমালয়ান আই। যখন বিপদ ঘনিয়ে আসে চারপাশ থেকে, লোভ আর ছলাকলার অন্তরালে ঢাকা পড়ে সত্য, ঠিক তখনই আলো হাতে হাজির হন একজন। সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি প্রদোষচন্দ্র মিত্র হরফে ফেলুদা, সাথে তোপসে আর আমাদের সবার প্রিয় লালমোহনবাবু। উপলব্ধি করুন পাহাড়ি খাদের প্রান্তে ছড়িয়ে থাকা এক রোমাঞ্চকর রহস্যের সমাধান, তিস্তার তীরে আতঙ্ক। বাইরে তখন ঝুম বৃষ্টি, আগস্ট মাসের মাঝামাঝি। কলকাতার আকাশ মেঘে ঢেকে আছে। আমরা 21 রজনী সেন রোডের বসার ঘরে বসেছিলাম। ফেলুদা তার পছন্দের চারমিনার ধরাচ্ছিল, আর আমি একটা নব্য ভারতীয় ইতিহাস সংক্রান্ত বই পড়া শেষ করছিলাম। এমন সময় লালমোহনবাবু ঘরে ঢুকলেন। হাতে তার বিখ্যাত সবুজ রঙের ছাতা, কিন্তু ছাতা থাকা সত্ত্বেও তার ফতুয়ার অর্ধেকটা ভিজে গেছে। লালমোহনবাবু ঢুকেই হাত দুটো নেড়ে বললেন, একেবারে জল প্লাবন। কিন্তু মশাই, আবহাওয়া যাই হোক, আমার মগজে একটা নতুন প্লট গজগজ করছে। নাম রেখেছি কালিম্পংয়ে কালনাগ। কেমন হচ্ছে বলুন তো? ফেলুদা ধোয়ার রিং ছেড়ে মৃদু এসে বলল, নামটা বেশ রোমাঞ্চকর লালমোহনবাবু, তবে কালিম্পংয়ের সাপ কিন্তু বেশ কম। আপনি চাইলে পাহাড়ি মাকড়সা বা ডাইনোসর নিয়ে চিন্তা করতে পারেন। লালমোহনবাবু জাঁকিয়ে সোফায় বসতে যাবেন, এমন সময় দরজায় কলিং বেল বেজে উঠল। অনিলবাবু, আমাদের পুরনো পরিচারক। দরজা খুলে দিতেই ঘরে একজন প্রবীণ ভদ্রলোক প্রবেশ করলেন। বয়স 60-এর কাছাকাছি, চোখে সোনালি ফ্রেমের চশমা, পরনে বেশ দামি কিন্তু কিছুটা পুরনো আমলের স্যুট। ভদ্রলোকের চেহারাতেই এক ধরনের আভিজাত্য এবং তীব্র দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। ফেলুদা হাতে চারমিনারটা ছাইদানিতে রেখে বলল, আসুন, আমি প্রদোষচন্দ্র মিত্র। ভদ্রলোক এগিয়ে এসে একটা কার্ড ফেলুদার হাতে দিলেন। কার্ডে লেখা, ডক্টর প্রিয়তোষ সেনগুপ্ত, প্রাক্তন অধ্যাপক ও পুরাতত্ত্ববিদ, কালিম্পং। বসুন ডক্টর সেনগুপ্ত। ফেলুদা হাত দিয়ে সোফা দেখে বলল, আপনি উত্তরবঙ্গ থেকে আসছেন এবং সম্ভবত কোনো প্রাচীন জিনিস চুরি যাওয়া বা হারানোর ভয়ে গতকাল রাত থেকেই ঘুমাননি। ডক্টর সেনগুপ্ত চমকে উঠলেন। আপনি কি করে বুঝলেন ফেলুবাবু? আমি তো এখনও কিছুই বলিনি। ফেলুদা মুচকি হেসে বলল, খুব সহজ। আপনার জুতোর কাদার রং ও গরম কলকাতার নয়, ওটা উত্তরবঙ্গের পাহাড়ি লালচে মাটি। দ্বিতীয়ত, আপনার চোখের নিচে কালচে দাগ আর কোটের পকেটে কালিম্পং মেলের ফার্স্ট ক্লাসের টিকিট উঁকি মারছে। আর পুরাতত্ত্ববিদদের ঘুম উড়ে সাধারণত প্রাচীন কোনো অমূল্য রত্ন বা পুঁথি বিপন্ন হলে। বলুন, ব্যাপারটা কি? লালমোহনবাবু চোখে চশমাটা ঠিক করে নিয়ে সোজা হয়ে বসলেন। হই হই ব্যাপার মনে হচ্ছে তোপসে। ডক্টর সেনগুপ্ত একটা গভীর শ্বাস ফেলে বলতে শুরু করলেন, ফেলুবাবু, আপনি রত্ন সেনগুপ্তের নাম শুনেছেন? আমি প্রপিতামহ। উনি 19 শতাব্দীর শেষে তিব্বত ও সিকিম সীমান্ত অঞ্চল থেকে একটি বিরল তিব্বতী পাণ্ডুলিপি ও একটি স্বর্ণ নির্মিত ত্রিনেদ বুদ্ধ মূর্তি উদ্ধার করেছিলেন। মূর্তিটির কপালে বসানো আছে একটা অপূর্ব রক্তমুখী নীলকান্তমণি, যার নাম হিমালয়ান আই। আহা, হিমালয়ান আই, কি সাউন্ড! লালমোহনবাবু বিড়বিড় করলেন। হ্যাঁ, ডক্টর সেনগুপ্ত বলতে লাগলেন, সেই মূর্তিটি এতদিন আমাদের কালিম্পংয়ের বাংলো মায়াপুরীতে একটি গোপন ট্রিকল লক সেফে রক্ষিত ছিল। কিন্তু গত 1 সপ্তাহ ধরে আমি কিছু অচেনা চিঠি পাচ্ছি। চিঠিতে কোনো নাম নেই, শুধু একটা নীল পদ্মের ছবি আঁকা, আর তাতে লেখা রয়েছে, যে ধন তিব্বতে তা তিব্বতেই ফিরবে। পূর্ণিমার রাতে বৃদ্ধের চোখ অন্ধ হবে, আর আগামী পরশুই পূর্ণিমা। ফেলুদা তার ডান হাতের আঙুল দিয়ে কপালে টোকা দিতে লাগলো, যা তার গভীর চিন্তার লক্ষণ। চিঠিগুলোয় কি কোনো ছাপ বা বিশেষ গন্ধ আছে? হ্যাঁ। ডক্টর সেনগুপ্ত পকেট থেকে একটা খাম বের করে দিলেন। সবকটি চিঠিতেই এক অদ্ভুত দেবদারু কাঠের সুবাস রয়েছে। ফেলুদা খামটি নাকে শুকল, তারপর আতস কাজ বের করে নীল পদ্মের আঁকাটা দেখল। লিপিটি হাতে লেখা নয়, বিশেষ ধরনের টাইপরাইটারের টাইপ করা। ডক্টর সেনগুপ্ত, আপনার পরিবারে আর কে আছেন? আমার ছোট ভাই আলোক সেনগুপ্ত, সে ছবি আঁকে, কিছুটা খামখেয়ালি। আমার সহকারী নরোত্তম সামন্ত, যে পাণ্ডুলিপি নিয়ে গবেষণা করছে, আর আমাদের বহু পুরনো তিব্বতী পরিচারক দর্জি। এছাড়া গত 2 দিন ধরে আমাদের বাংলোয় একজন অতিথি আছেন,
মিস্টার K.L. জালান, যিনি মার্বেল ও অ্যান্টিক জিনিসের ব্যবসায়ী। ফেলুদা সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। তোপসে, ব্যাগ গুছিয়ে নাও। লালমোহনবাবু, আপনার কালিম্পংয়ে কালনাগের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স নিতে চান? লালবাবু লাফিয়ে উঠলেন। বলেন কি ভিলুবাবু, আমি তো এক পায়ে খাড়া। কালিম্পং, কুয়াশা, নীলকান্তমণি, একেবারে কাঁপানো কেস। পরদিন সকালে আমরা শিয়ালদা থেকে তিস্তা তোরসা এক্সপ্রেসে রওনা হলাম। পরদিন সকালে নিউ জলপাইগুড়ি পৌঁছে একটা প্রাইভেট গাড়ি নিয়ে কালিম্পংয়ের দিকে যাত্রা শুরু করলাম। পাহাড়ি রাস্তা বেয়ে গাড়ি যত উপরে উঠছে, কুয়াশার দাপট তত বাড়ছে। তিস্তা নদীর সবুজ জল খাদের নিচে এঁকে বেঁকে চলেছে। লালমোহনবাবু গাড়ির পিছনের সিটে বসে বারবার গলার বোতাম খুলছেন আর বন্ধ করছেন। ফেলু বান্ধব, এই কুয়াশার মধ্যে যদি এখন কোনো মুখোশধারী ডাইনোসর আমাদের গাড়ির সামনে এসে দাঁড়ায়? ফেলুদা হেসে বলল, ডাইনোসর আসবে না লালমোহনবাবু, তবে মানুষ যখন পশুর মতো লোভী হয়ে ওঠে তখন সে ডাইনোসরের চেয়েও বিপজ্জনক হতে পারে। দুপুরের দিকে আমরা কালিম্পংয়ের মায়াপুরী বাংলোয় পৌঁছালাম। এটি পাইন ও দেবদারু গাছে ঘেরা একটা বিশাল ভিক্টোরিয়ান আমলের প্যাটার্নের বাড়ি। চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা। আমাদের অভ্যর্থনা জানালেন ডক্টর সেনগুপ্ত নিজেই। গড়ে ঢুকেই যাদের সঙ্গে পরিচয় হলো, এক অলোক সেনগুপ্ত, ডক্টর সেনগুপ্তের ভাই, চোখে বেশ চতুর্দৃষ্টি, হাতে সবসময় ক্যানভাস আর রঙের তুলি। তিনি আমাদের চোখে দেখেই স্পষ্টতই খুব একটা খুশি হলেন না। দুই নরোত্তম সামন্ত, তরুণ গবেষক, চশমা পরা, কথা কম বলেন, সবসময় কোনো না কোনো বই বা পাণ্ডুলিপিতে মুখ গুজে থাকেন। তিন মিস্টার এল জালান, স্থূলকায়, মুখে চৌরুট, হাতে দামি আংটি, ব্যবসায়ী মানুষ, কথা বলেন বেশ চওড়া গলায়। দর্জি। 4 নম্বর, বয়স্ক তিব্বতী পরিচারক, তার চোখে মুখে এক গম্ভীর রহস্যময়তা। আমাদের ঘর দেখিয়ে দেওয়া হলো 4 তলার একদম কোণের দিকে, যেখান থেকে পুরো উপত্যকা দেখা যায়। বিকেলে চা পানের সময় বসার ঘরে একটা নাটকীয় ঘটনা ঘটল। ফেলুদা যখন মিস্টার জালানের সঙ্গে অ্যান্টিক ব্যবসা নিয়ে কথা বলছিল, ঠিক তখনই বাইরে থেকে একটা বিকট কাঁচ ভাঙার শব্দ এলো। আমরা সবাই লাইব্রেরি ঘরের দিকে ছুটে গেলাম। গিয়ে দেখলাম লাইব্রেরির বড় কাচের জানালাটা ভাঙা, আর মেঝের ওপর পড়ে আছে একটা পাথর, পাথরের গায়ে জড়িয়ে রাখা একটা কাগজ। ফেলুদা দ্রুত এগিয়ে কাগজটি খুলল। তাতে রক্তবর্ণ কালিতে লেখা, আজ রাত 12টায় নীলকান্তমণির রক্তক্ষরণ হবে, বাধা দিলে ফল ভালো হবে না। সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হলো, ঘরের এক কোণে পড়েছিলেন পরিচারক দর্জি, তার মাথায় মারাত্মক আঘাতের চিহ্ন এবং তিনি অজ্ঞান। মাই গড, চিৎকার করে উঠলেন মিস্টার জালান, এখানে তো দেখছি প্রাণ সংশয়। অলোক সেনগুপ্ত ঠান্ডা গলায় বললেন, দাদাকে বলেছিলাম এসব অ্যান্টিক জিনিস বিক্রি করে দিতে, কিন্তু শুনলেন না, এখন প্রাণ নিয়ে টানাটানি। ফেলুদা কিন্তু একদম শান্ত। সে দর্জির মাথার আঘাতটা পরীক্ষা করল, তারপর লাইব্রেরি ঘরের জানালার বাইরের কাদামাটি পরীক্ষা করতে লাগলো। সে আতস কাচ দিয়ে ঘরের ফার্নিচার এবং মেঝেটা খুঁটিয়ে দেখতে দেখতে হঠাৎ ঝুঁকিয়ে কি যেন একটা কুড়িয়ে পকেটে পুরল। আমি আর লালমোহনবাবু ফেলুদার পিছনে দাঁড়িয়ে। লালমোহনবাবু কানে কানে বলেন, তোপসে, আমার মনে হচ্ছে খুনি বা 4 ঘরের ভেতরেই আছে। ওই জালান লোকটাকে আমার মোটেই ভালো ঠেকছে না। ফেলুদা পিছে ফিরে বলল, কাউকে সন্দেহ করার আগে প্রমাণের দরকার লালমোহনবাবু, আর প্রমাণ ছড়ায় আছে চারপাশেই, শুধু চোখ মেলে দেখতে জানতে হয়। দর্জিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলো। ডাক্তার জানালেন আঘাত গুরুতর হলেও তিনি প্রাণে বেঁচে যাবেন, তবে আপাতত জ্ঞান ফেরেনি। সে রাতে মায়াপুরী বাংলোয় এক অদ্ভুত গা ছমছম পরিবেশ তৈরি হলো। বাইরে কালিম্পংয়ের কনকনে ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশা। আজ রাতের পরেই পূর্ণিমা। রাত 11টা নাগাদ সবাই যার যার ঘরে চলে গেল। ফেলুদা তার ঘরে চারমিনার ফুঁকছিল। সে আমাকে বলল, তোপসে, আজ রাতে ঘুমাবে না। একটা টর্চ আর লালমোহনবাবুর সেই নাইলন দড়িটা তৈরি রাখো। কেন ফেলুদা, কিছু কি ঘটার আশঙ্কা করছো? ঘটনা অলরেডি ঘটছে তোপসে। যে পাথরটা দিয়ে কাঁচ ভাঙা হয়েছিল সেটিতে দেবদারু তেলের গন্ধ ছিল না, কিন্তু চিঠিটায় ছিল, আর ভাঙা কাচের টুকরোগুলো জানালার বাইরে পড়েছিল।
ভেতরে নয়। আমি চমকে উঠলাম। তার মানে জানলা ভেতর থেকে ভাঙা হয়েছে? একদম ঠিক। ফেলুদা চোখের পলক না ফেলে বলল, চোর বাইরে থেকে আসেনি, চোর এই বাড়ির ভেতরেই আছে এবং সে সবাইকে বিভ্রান্ত করার জন্য বাইরে থেকে আক্রমণের নাটক সাজিয়েছে। রাত 12টা বাজতে 10 মিনিট বাকি। আচমকা পুরো বাংলোর বিদ্যুৎ চলে গেল। চারপাশে ঘুটঘুটে অন্ধকার। ফেলুদা এক মুহূর্ত দেরি না করে নিজের পকেট থেকে শক্তিশালী 3 ব্যাটারি টর্চ বের করে লাইব্রেরির দিকে দৌড় দিল। আমি এবং পেছনে পেছনে লালমোহনবাবু ফেলুদাকে অনুসরণ করলাম। লাইব্রেরি ঘরের দরজায় পৌঁছাতেই আমরা একটা শব্দ পেলাম, মেঝেতে কোনো ধাতব জিনিস ঘষা খাওয়ার শব্দ। ফেলুদা ঘরের দরজা ঠেলে টর্চের আলো ফেলতেই আমরা যা দেখলাম তাতে গায়ে কাঁটা দিয়ে উঠল। লাইব্রেরির গোপন সেফ বা দেওয়াল সিন্দুকটি খোলা, আর তার সামনে হাতাহাতি করছেন দুজন লোক। একজন ডক্টর প্রিয়তোষ সেনগুপ্তের ভাই অলোক সেনগুপ্ত, আর একজন মুখোশধারী একজন লোক যার পরনে কালো ওভারকোট। আমাদের দেখে আলো পড়তেই মুখোশধারী লোকটা অলোকবাবুকে এক ধাক্কায় ফেলে দিয়ে জানলার দিকে দৌড় দিল। জানলার কার্নিস দিয়ে লাফিয়ে পড়ার আগে ফেলুদা তার মগজস্ত্র ব্যবহারের আগেই হাত চালিয়ে লোকটার ওভারকোটের পেছনের অংশ আঁকড়ে ধরল। এক মারাত্মক ধস্তাধস্তি শুরু হলো, কিন্তু লোকটা কনুইর এক সজোর ধাক্কা ফেলুদার বুকে মেরে জানলার বাইরের পাইপ বেয়ে অন্ধকার অদৃশ্য হয়ে গেল। ফেলুদা! আমি চেঁচিয়ে উঠলাম। ফেলুদা নিজেকে সামলে নিয়ে বলল, আই অ্যাম ওকে তোপসে, কিন্তু লোকটা পাকা অপরাধী। ততক্ষণে টর্চের আলো দেখা গেল অলোক সেনগুপ্ত মেঝেতে বসে হাঁপাচ্ছেন, আর দেওয়াল সিন্দুকটি খোলা। ত্রিনেদ বুদ্ধ এবং সেই দুর্লভ নীলকান্ত মুনিও হাওয়া। শব্দ শুনে মিস্টার জালান এবং গবেষক নরোত্তম সুমন্তও ছুটে এলেন। কি হলো? মূর্তি চুরি হয়ে গেল? চিৎকার করে উঠলেন মিস্টার জালান। অলোক সেনগুপ্ত সোজা হয়ে বসে বললেন, আমি রাতে ঘুমাতে পারিনি। কি একটা সন্দেহে লাইব্রেরিতে এসেছিলাম, এসে দেখি লোকটা সিন্দুক খুলছে। আমি তাকে বাধা দিতে গিয়েছিলাম, কিন্তু... ফেলুদা শান্তভাবে সিন্দুকের দিকে এগিয়ে গেল। সিন্দুকটির লোকে কোনো ডায়নামাইট বা জোর জবরদস্তির চিহ্ন নেই। সেটি সঠিক পাসওয়ার্ড বা ডুপ্লিকেট চাবি দিয়ে খোলা হয়েছে। ডক্টর সেনগুপ্ত, ফেলুদা জিজ্ঞাসা করল, এই সিন্দুকের কম্বিনেশন কোড কার কার জানা ছিল? ডক্টর সেনগুপ্ত কাঁপতে কাঁপতে বললেন, শুধু আমার আর আমার ভাই অলোকের, এমনকি নরোত্তমও জানত না। সবাই অলোক সেনগুপ্তের দিকে তাকালো। অলোকবাবু উত্তেজিত হয়ে বললেন, আপনি কি আমাকে সন্দেহ করছেন ফেলুবাবু? আমি আমার নিজের পারিবারিক সম্পত্তি চুরি করব? ফেলুদা কিছু বলল না। সে মেঝে থেকে একটা ছোট্ট বস্তু কুড়িয়ে নিল। সেটা হলো একটি ফাউন্টেন পেনের ক্যাপ, গোল্ড প্লেটেড, যার গায়ে NS অক্ষর দুটি খোদাই করা। ফেলুদা আলোটা সোজা নরোত্তম সামন্তের মুখের উপর ফেলল। নরোত্তমবাবু, আপনার কলমটি কোথায়? নরোত্তম সামন্ত ফ্যাকাশ হয়ে গেলেন। সে জামার পকেটে হাত দিয়ে কাঁপতে কাঁপতে বললেন, আমার কলমটা তো বিকালে হারিয়ে গেছে। তাই নাকি? ফেলুদা ঠান্ডা কণ্ঠে বলল, তাহলে তো আপনার ভাগ্য খারাপ, কারণ সিন্দুকের ঠিক পাশেই আপনার হারিয়ে যাওয়া কলমের ক্যাপ পাওয়া গেল। লালমোহনবাবু বলে উঠলেন, ক্লিয়ার কেস ফেলুবাবু, NS মানে নরোত্তম সামন্ত, গোলক ধাঁধার সমাধান হয়ে গেছে। কিন্তু ফেলুদা মাথা নাড়ল। এত সহজ নয় লালমোহনবাবু, সত্য অতটা সস্তা হলে গোয়েন্দাদের দরকার হতো না। তোপসে, লোকটা যখন জানলার দিয়ে পালায় তখন তার জুতো থেকে একটা নির্দিষ্ট গন্ধ বেরোচ্ছিল। তোমরা কি খেয়াল করেছো? আমি বললাম, না ফেলুদা, আমি তো শুধু অন্ধকারের আলো ছায়া দেখেছি। ওটা ছিল খাঁটি কেশর আর তিব্বতী ধূপের মিশ্রিত গন্ধ, ফেলুদা বলল, যার সাথে এই বাড়ির কোনো একজন সদস্যের ঘনিষ্ঠ যোগাযোগ আছে। পরদিন সকালে পুলিশ এলো। স্থানীয় ইন্সপেক্টর ছেত্রী ফেলুদার খুব অনুরাগী। তিনি নরোত্তম সামন্তকে আটক করতে চাইলেন, কিন্তু ফেলুদা ইন্সপেক্টরকে অনুরোধ করল কয়েক ঘন্টা অপেক্ষা করতে। ইন্সপেক্টর ছেত্রী, ফেলুদা বলল, মূর্তিচোর এখনও কালিম্পং ছাড়তে পারেনি। আজ বিকেল 5টায় পূর্ণিমা শুরু হচ্ছে। চোরের আসল উদ্দেশ্য কিন্তু নীলকান্তমণি বিক্রি করা নয়, এর পেছনে অন্য কোনো গভীর চক্রান্ত রয়েছে। দুপুরের দিকে ফেলুদা, লালমোহনবাবু এবং আমাকে নিয়ে বের হলো। আমাদের গাড়ি চলল তিস্তা নদীর তীরে এক নির্জন এলাকা গেল খোলার দিকে। ফেলুদা, আমরা কোথায় যাচ্ছি? আমি জিজ্ঞাসা করলাম। ফেলুদা পকেট থেকে একটা পুরনো ম্যাপ বের করে বলল, গতকাল রাতে
দর্জি জ্ঞান হারানোর আগে একটা শব্দ বিড়বিড় করেছিল, তিস্তা গুহা। আর দর্জির ঘরে আমি এই ম্যাপটা পেয়েছিলাম। তিব্বতীদের একটি প্রাচীন গোপন সমাজ বা গ্রুপ আছে যারা বিশ্বাস করে এই ত্রিনেদ বুদ্ধ মূর্তিটি তাদের পবিত্র মঠ থেকে চুরি করে 100 বছর আগে ভারতে আনা হয়েছিল। লালমোহনবাবু ঘাম মুছতে মুছতে বলেন কি ফেলুবাবু, তাহলে কি তিব্বতী ডাকাতদের পাল্লায় পড়লাম? ডাকাত নয় লালমোহনবাবু, কিন্তু তাদের ভাববেগকে কাজে লাগিয়ে আসল অপরাধী নিজের পকেট ভারী করতে চাইছে। গাড়ি একটা নির্জন পাইন বনের পাশে থামল। সেখান থেকে হেঁটে তিস্তা নদীর খাড়া খাদ বেয়ে নিচে নামতে হলো। কুয়াশা আর নদীর গর্জনের চারিদিকে এক মায়াবী পরিবেশ তৈরি করেছে। কিছুদূর যাওয়ার পর আমরা একটা প্রাচীন পাথরের তৈরি গুহা বা মঠের ধ্বংসাবশেষের সামনে এসে দাঁড়ালাম। ফেলুদা আমাদের ইশারায় চুপ করতে বলল। আমরা গুহার আড়ালে গিয়ে দাঁড়ালাম। ভেতরে মিটমিটে প্রদীপের আলো দেখা যাচ্ছে। ভেতরে দুজনের কথোপকথন শোনা যাচ্ছিল। প্রথম কণ্ঠটি স্পষ্টতই মিস্টার K.L. জালানের। তুমি মূর্খের মতো কাজ করেছ ফেলুদা, লোকটা বিপজ্জনক। মূর্তিটা আজই আন্তর্জাতিক পাচারকারী দলের হাতে তুলে দিতে হবে। তারা শিলিগুড়িতে অপেক্ষা করছে। দ্বিতীয় কণ্ঠটি উত্তর দিল, চিন্তা করবেন না, মিডিয়া ও পুলিশ ভাবছে গবেষক নরোত্তম চোর, আর অলোক সেনগুপ্তকে আমরা কাল রাতেই ফাঁদে ফেলেছি। আমি আর লালমোহনবাবু চোখ চাওয়াচাই করলাম। আসল মাস্টারমাইন্ড তাহলে মিস্টার জালান? কিন্তু হঠাৎই এক অপ্রত্যাশিত ঘটনা ঘটল। আমাদের পেছনে শুকনো পাতা ভাঙার শব্দ হলো। আমরা ঘুরে দাঁড়ানোর আগেই দুজন সশস্ত্র লোক আমাদের ঘিরে ফেলল। তাদের হাতে ধারালো ভোজালি। হাত ওপরে তুলুন, একজন গর্জে উঠল। লালমোহনবাবু ভয়ে হাত দুটো এমনভাবে তুললেন যেন তিনি আকাশে ওড়ার চেষ্টা করছেন। ফেলুবাবু, কালিম্পংয়ে কালনাক তো দেখছি আমাদেরই গিলে খেলো। আমাদের বন্দি করে গুহার ভেতরে নিয়ে যাওয়া হলো। ভেতরে মিস্টার জালান আমাদের চোখে অট্টহাসি এসে বললেন, বা মিস্টার প্রদোষ মিত্র, কলকাতার নামজাদা গোয়েন্দা, কিন্তু কালিম্পংয়ের পাহাড়ে আপনার দাল গলবে না। জালানের পাশে দাঁড়িয়েছিল আর কেউ নয়, অলোক সেনগুপ্ত। আমি স্তম্ভিত হয়ে গেলাম। অলোকবাবু, আপনি ওদের সাথে? অলোক সেনগুপ্ত তিক্ত হেসে বললেন, আমার দাদা আমাকে এক কানাকড়ি দিতে চায় না। এই মূর্তি আর নীলকান্তমণির বাজার দর প্রায় 10 কোটি টাকা। আমি কেন নিজের অধিকার থেকে বঞ্চিত হব? ফেলুদা কিন্তু সম্পূর্ণ শান্ত। তার মুখে কোনো ভয়ের চিহ্ন নেই। সে পকেট থেকে 4 মিনার বের করার চেষ্টা করতেই একজন লোক তার হাত চেপে ধরল। ফেলুদা মৃদু হেসে বলল, মিস্টার জালান আর অলোকবাবু, আপনাদের প্ল্যানটা চমৎকার ছিল, কিন্তু দুটো ছোট ভুল আপনারা করে ফেলেছেন। জালান ভুরু কুচকে বললেন, কি ভুল? প্রথমত, ফেলুদা বলতে শুরু করলো, নরোত্তম সামন্তের ফাউন্টেন পেনটি অলোকবাবু আপনি নিজেই লাইব্রেরি থেকে চুরি করেছিলেন, এবং চুরি করার সময় ইচ্ছা করে সিন্দুকের পাশে ফেলে রেখেছিলেন নরোত্তমকে ফাঁসানোর জন্য। কিন্তু আপনি ভুলে গিয়েছিলেন নরোত্তমবাবু বাঁহাতি, আর কলমের খাপটি যেভাবে পড়েছিল তা কোনো ডানহাতি মানুষের পকেট থেকেই খসে পড়া সম্ভব, যা আপনার ক্ষেত্রে ঘাটে। অলোক সেনগুপ্তের মুখ কিছুটা ফ্যাকাশ হয়ে গেল। ফেলুদা বলতে লাগলো, দ্বিতীয়ত, কে ডক্টর সেনগুপ্তকে নীলপদ্ম আঁকা হুমকি চিঠি পাঠিয়েছিল? জালান সাহেব, আপনার স্যুটকেসে দেবদারু কাঠের আতরে যে শিশিটি আছে তার গন্ধ আর এই চিঠির গন্ধ হুবহু এক। আপনি একজন অ্যান্টিক স্মাগলার, আন্তর্জাতিক চক্রের সদস্য। অলোকবাবুকে কাঁচা টাকা লোভ দেখিয়ে আপনি এই মায়াপুরী বাংলায় ঢুকিয়েছিলেন। খুব ভালো লজিক মিস্টার মিত্র। জালান রিভলভার বের করে ফেলুদার দিকে তাক করলেন। কিন্তু আপনার এই জ্ঞানগর্ভ বক্তৃতা শোনার জন্য কেউ বেঁচে থাকবে না। এই গুহাতেই আপনাদের কবর হবে। লালমোহনবাবু চোখ বন্ধ করে বিড়বিড় করতে লাগলেন, দুগ্গা দুগ্গা। ঠিক সেই মুহূর্তে ফেলুদা তার আসল চালটি চালল। মিস্টার জালান, আপনি কি সত্যি ভাবছেন যে বাক্সে ত্রিনেদ বুদ্ধ আছে সেটি আসল? জালান চমকে উঠলেন, মানে কি বলতে চান? বাক্সটা খুলে দেখুন না, ফেলুদা শান্তভাবে বলল। জালান তাড়াহুড়ো করে কাঠের টেবিলের উপর রাখা মখমলের বাক্সটি খুললেন, আর খুলতেই তার চোখ কপালে উঠল। বাক্সের ভিতরে মূর্তি নেই, সেখানে শুধু একটা সাধারণ পাথরের নুড়ি পড়ে আছে। এ কি, মূর্তি কোথায়? চিৎকার করে উঠলেন অলোক সেনগুপ্ত। ফেলুদা এসে বললেন, ডক্টর প্রিয়তোষ সেনগুপ্ত পুরাতত্ত্ববিদ হতে পারেন, কিন্তু তিনি বোকা নন। যখনই প্রথম হুমকি চিঠি আসে তখনই তিনি মূল মূর্তিটি স্টেট ব্যাংকের লকারে সরিয়ে রেখেছিলেন।
আর সিন্ধুকে রাখা ছিল একটি নকল প্লাস্টারের মূর্তি। আর আসল নীলকান্ত মণিটি? তোপসে, তোর পকেটে হাত দিয়ে দেখতো। আমি অবাক হয়ে নিজের জ্যাকেটের পকেটে হাত দিলাম। একটা ছোট্ট শক্ত সুতির থলে স্পর্শ করলাম। দুপুরবেলা বের হওয়ার সময় ফেলুদা আমার জ্যাকেটের পকেটে এটা রেখে দিয়েছিল। জালান রাগে উন্মাদ হয়ে রিভলভারের ট্রিগার টানতে যাবেন, ঠিক সেই মুহূর্তে গুহার বাইরে বিকট শব্দে হুইসেল বেজে উঠল। হাত উপরে তুলুন, পুলিশ ঘিরে ফেলেছে, ইন্সপেক্টর ছেত্রীর কণ্ঠ গর্জে উঠল। ফেলুদা 1 সেকেন্ডের ভগ্নাংশে জালানের হাতের রিভলভার লক্ষ্য করে এক মারাত্মক মার্শাল আর্ট কিক মারল। রিভলভার ছিটকে গিয়ে পড়ল নদীর জলে। পরের কয়েক মিনিটের মধ্যে ইন্সপেক্টর ছেত্রী এবং পুলিশ বাহিনী গুহায় ঢুকে জানলান অলোক সেনগুপ্ত এবং তাদের গুন্ডাদের গ্রেপ্তার করল। লালমোহনবাবু বুকে হাত দিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। আহা, বেঁচে গেলাম ফেলুবাবু। কিন্তু পুলিশে তো ঠিক সময় পৌঁছালো কি করে? ফেলুদা জ্যাকেটের পকেট থেকে নিজের ছোট্ট চারমিনার কেস বের করতে করতে বলল, সহজ লালমোহনবাবু। আমি কালিম্পং ছাড়ার আগেই ইন্সপেক্টর ছেত্রীকে বলেছিলাম যে আমাদের পিছু পিছু পুলিশ ফোর্স পাঠাতে, আর রাস্তা চেনার জন্য আমি পথ জুড়ে আমার চারমিনারের ছাই আর ছোট ছোট লাল সুতো ফেলে এসেছিলাম। ইন্সপেক্টর ছেত্রী হেসে বললেন, মিস্টার মিত্র, আপনার মগজস্থের তারিফ না করে পাচ্ছি না। সেদিন সন্ধ্যায় আমরা আবার মায়াপুর বাংলার উষ্ণ বসার ঘরে ফিরে এলাম। ফায়ার প্লেসে কাঠ জ্বলছে, আর বাইরে কালিম্পংয়ের আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে। ডক্টর প্রিয়তোষ সেনগুপ্ত ফেলুদার হাত ধরে আবেগপ্লুত হয়ে বললেন, ফেলুবাবু, আপনি না থাকলে আজ আমাদের পারিবারিক সম্মান এবং এত বড় সম্পদ ধূলিসাৎ হয়ে যেত। আমি আপনাকে কিভাবে ধন্যবাদ জানাবো জানি না। নরোত্তম সামন্ত অপরাধ বোধে মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন, কিন্তু ডক্টর সেনগুপ্ত তাকে জড়িয়ে ধরে ক্ষমা চাইলেন ভুল বোঝার জন্য। লালমোহনবাবু গরম কফি কাপে চুমুক দিয়ে বললেন, তো ফেলুবাবু, একটা কথা এখনও মাথার উপর দিয়ে যাচ্ছে। আপনি কখন বুঝলেন যে মূর্তির বাক্সটা ফাঁকা? ফেলুদা হেসে চারমিনারের ধোঁয়া ছেড়ে বলল, গতকাল রাতে অলোক সেনগুপ্ত আর মিস্টার জালান যখন লাইব্রেরিতে হাতাহাতি করছিল, তখন বাক্সটা নিচে পড়ে গিয়েছিল। যদি তার ভেতরে খাঁটি সোনা আর নীলকান্তমণির আসল মূর্তি থাকতো, তবে তার ওজন হতো কমপক্ষে 3 কেজি। পড়ার শব্দ শুনেই আমার সন্দেহ হয়েছিল যে ওটি ফাঁকা কাঠ বা প্লাস্টিক। আজ সকালে ডক্টর সেনগুপ্তের সাথে আড়ালে কথা বলে আমার সন্দেহ নিশ্চিত করি। লালমোহনবাবু খাতায় খসখস করে লিখতে শুরু করলেন। আমি জিজ্ঞাসা করলাম, কী লিখছেন লালমোহনবাবু? তিনি চশমাটা নাকের ডগায় নামিয়ে বললেন, আমার নতুন উপন্যাসের নামটা একটু বদলে দিলাম তোপসে। কালিম্পংয়ে কালনাগ নয়, এখন থেকে নাম হবে তিস্তার তীরে ফেলুদা। ব্র্যাকেটে লেখা থাকবে জটায়ুর প্রত্যক্ষ অভিজ্ঞতা। ফেলুদা মিটমিটি হেসে কাঞ্চনজঙ্ঘার দিকে তাকিয়ে থাকল। মেঘ কেটে গিয়ে চাঁদের আলোয় কাঞ্চনজঙ্ঘার বরফাকৃত চূড়া তখন এক অদ্ভুত নীলচে আলোয় জ্বলজ্বল করছে, ঠিক যেন হিমালয়ের বুক ফেটে থাকা এক বিশাল নীলকান্তমণি। আশা করি ফেলুদার এই পাহাড়ি অভিযানটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। আজকের গল্পে ফেলুদার মগজস্ত্রের চাল আপনার কেমন লাগলো, আর জটায়ু নতুন উপন্যাসের নাম তিস্তার তীরে ফেলুদা আপনার কেমন মনে হলো, কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটি একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমাদের পরবর্তী যে কোনো নতুন অডিও স্টোরির নোটিফিকেশান সবার আগে আপনার কাছে এসে পৌঁছায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো রোমাঞ্চকর রহস্যের সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন।